গুরুকুল অনলাইন লার্নিং নেটওয়ার্কে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আর্ট অ্যান্ড কালচারে আজকে আপনাদের সাথে আছি আমি হাসিবুল ইসলাম। আজকে আমরা যে বইটির বুক রিভিউ করব সেই বইটি হচ্ছে চাঁদের বুড়ির পান্তা ইলিশ। বইটির লেখক সেলিনা হোসেন। সেলিনা হোসেন বাংলাদেশের অন্যতম কথা সাহিত্যিক। তিনি ছোটদের জন্য যখন লেখা শুরু করেন তার আগে তিনি শিশু একাডেমি থেকে প্রকাশিত, শিশুদের জন্য যখন সেলিনা হোসেন লেখালেখি শুরু করেন তার আগে তিনি বাংলা একাডেমি থেকে প্রকাশিত ধান শালিকের দেশ এটি সম্পাদনা করতেন। ধান শালিকের দেশ একটি শিশু কিশোর মাসিক পত্রিকা এবং চাকরি সূত্রে এই পত্রিকা সম্পাদনার দায়িত্ব পালন করেছেন 20 বছরের বেশি সময় ধরে। যৌথভাবে সম্পাদনা করেছেন ছোটদের অভিধান, এটিও বাংলা একাডেমির প্রকাশনা। সেলিনা হোসেনের এই চাঁদের বুড়ির পান্তা ইলিশের ফ্ল্যাপে সেলিনা হোসেন নিজেই লিখেছেন যে আমরা সবসময় বাংলাদেশের গল্পে বা বাংলা গল্পে যে কোনো বুড়ি বা যে কোনো গল্পে ডাইনি, রাক্ষস ইত্যাদিকে খুব খারাপভাবে উপস্থাপন করা হয়েছে। কিন্তু সেলিনা হোসেন চাঁদের বুড়ির গল্পটি বলেছেন চাঁদের বুড়ির কাছে একটি হাঁড়ি আছে, সেই হাঁড়িতে পান্তা ইলিশ আছে, এই পান্তা ইলিশ কখনো ফুরায় না। এবং বাংলাদেশের ছেলে মেয়েদের গল্প, এটি একটি কল্পকাহিনী। এই কল্পকাহিনীতে সেলিনা হোসেন বাংলাদেশের শিশু কিশোরদের জন্য, বাংলাদেশের বাচ্চাদের জন্য তিনি লিখেছেন কি অনবদ্য ভাষায় কল্পকাহিনী এমনভাবে বর্ণনা করেছেন যে বাচ্চারা যখন এই গল্পটি পড়ে তখন কিন্তু তাদের কাছে একটি রূপকথা, কল্পকথার মতো জন্ম দেয়। তবে বইটি প্রকাশিত হয়েছে প্রথম প্রকাশ 2008 সালের বাংলা একাডেমির বইমেলায়। আজকের দিনে বইটি রিভিউ করতে গেলে কিছু কথা বলতে হয়। এখনকার সাময়িক সময়ে বাচ্চারা হয়তোবা এই বইটি পড়ে খুব বেশি একটা আনন্দ পাবে না। সেলিনা হোসেন হয়তো সেজন্যই তার ফ্ল্যাপের শেষ অংশের দিকে বলছেন, চাঁদের বুড়ির পান্তা ইলিশ স্বপ্ন দেখার গল্প, ছোটদের স্বপ্ন ছুঁতে পারে আগামী দিন। এ উপন্যাস আগামী দিনেরও গল্প। কিন্তু আগামী দিনের শিশুরা বা কিশোরেরা, কিশোর কিশোরীরা এই বইটিকে ঠিক কিভাবে গ্রহণ করতে পারে সেটি আমাদের দেখবার বিষয়। কারণ বর্তমান আধুনিক যুগে, এই প্রযুক্তির যুগে শিশুরা এই বইটির যে গল্প সেই গল্পগুলোকে ঠিক কতটা কিভাবে নেবে সেটি আমাদের কাছে অনিশ্চিত। কিন্তু সেলিনা হোসেন তার চাঁদের বুড়ির পান্তা ইলিশের মধ্যে চাঁদের বুড়িকে খুব বেশি মায়াবী হিসেবে উপস্থাপন করেছেন এবং এই বইটির মধ্যে মোট 111টি পৃষ্ঠা আছে। আমার হাতে যে বইটি আছে সেই বইটিতে, এটির প্রকাশক হচ্ছেন, এটি জনতা প্রকাশ থেকে প্রকাশিত বই এবং এই বইটির প্রকাশক রফিকুজ্জামান হুমায়ুন, জনতা প্রকাশ থেকে প্রকাশিত বই। সেলিনা হোসেন গল্পটি শুরু করছেন এভাবে, নীল আর্মস্ট্রং যখন চাঁদের বুড়ির কাছে গিয়ে দাঁড়ায় তখন বুড়ি একগাল হেসে বলল, তুই কে রে ছেলে? আমার নাম নীল, পৃথিবী থেকে এসেছি। আহারে সোনা, কতটা পথ পাড়ি দিয়ে আসতে হয়েছে তোকে। পৃথিবী তো এখান থেকে অনেক দূরে। খিদে পেয়েছে তোর? তোমার কাছে খাবার আছে বুড়িমা? আমার কাছে সবসময় পান্তা ভাত আর ইলিশ মাছ ভাজা থাকে। ওই যে মাটির হাঁড়ি দেখতে পাচ্ছিস ওটায় থাকে, কখনো খালি হয় না। খালি হয় না কেন? রহস্য কি? তুমি কি জাদু জানো বুড়িমা? তুমি যদি জাদু জানো তাহলে আমি তোমার কাছ থেকে জাদু শিখব। পৃথিবীতে ফিরে সবাইকে জাদু দেখিয়ে তাক লাগিয়ে দেব। পৃথিবীর মানুষ নীলের অবাক করা মুখের দিকে তাকিয়ে থাকবে। চাঁদের বুড়ি খিলখিল করে হাসে, হাসতে হাসতে বলে, তুই একটা বোকা ছেলের মতো কথা বলছিস। ভাবটা এমন যে এমন কথা তুই কোনোদিন শুনিসনি, তাই না? নীল বুড়ির কথার উত্তর দেয় না, হা করে তাকিয়ে থাকে বুড়ির দিকে। বলে, তুমি এখন কি করছো? মনে হচ্ছে তুমি যা করছো সেখান থেকে নীল আলো বের হচ্ছে। তুমি আমাকে সত্যি অবাক করে দিলে। দেখতে পাচ্ছিস না যে আমি সুতো কাটছি? কি করবে সুতো দিয়ে? এগুলো মানুষেরই বা কি কাজে লাগবে? মানুষের কাজেই লাগে রে বোকা ছেলে। চাঁদের আলো দিয়ে আমি চরকায় সুতা কাটি, এগুলো পৃথিবীতে পাঠাই, তবেই না চাঁদনি রাত হয়। চাঁদনি রাত পেলে মানুষের খুশির সীমা থাকে না। এই বইটি পড়ার সময় মনে হচ্ছে সেলিনা হোসেনের বেশ আবেগ এই বইটির মধ্যে আছে। শিশুদের জন্য তিনি আবেগের কিছুটা বেশি আড়ম্বর দেখিয়েছেন বা কিছু বেশি আবেগ দেখিয়েছেন, সেটিও এই বই পড়ে মনে হয়। এই জন্য একটু যারা প্রাপ্তবয়স্ক তাদের কাছে এই বইটি খুব তেমন একটা পছন্দের বই হবে বলে মনে হয় না। বা ওই যে বললাম যে আজকালকার শিশু কিশোরেরা এই বইটিকে হয়তোবা ঠিক তেমন ভাবে আবেগের স্পর্শে স্পর্শ করতে পারবে কিনা সেটিও অনিশ্চিত। এখানে কিছু কার্টুন আছে চাঁদের বুড়ির সাথে
নীল আর্মস্ট্রং এর ছবি। এইভাবে প্রত্যেকটি গল্পের সময় এইরকম কার্টুন একে 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 সেলিনা হোসেন এগিয়েছেন। সেখানে বুড়িমা পাথরের থালায় পান্তা আর ২ টুকরো ইলিশ মাছ ভাজা দিয়া নিয়ে আসে। ইলিশের গন্ধে খিদে বেড়ে যায় নীলের। এইভাবে করে বাংলাদেশের ইলিশকে সেলিনা হোসেন চাঁদের বুকে নীল আর্মস্ট্রং এর সাথে বুড়িমার উপস্থাপনে কথোপকথনে বোঝানোর চেষ্টা করেছেন এবং সেখানে বাংলাদেশের জন্য সেলিনা হোসেনের আবেগ প্রকাশ পায়। সেখানে বাংলাদেশের শিশু কিশোরেরা যখন এই বইটি পড়বে তখন তারা বাংলাদেশকে নিয়ে যে স্বপ্ন দেখবে সেই স্বপ্নের গুরুত্বও এই বইটির মধ্যে প্রকাশ পায়। নীল আর্মস্ট্রং বলে, এখানে বইয়ের মধ্যে একটি অংশ থেকে পড়ি। হা হা করে হাসছে নীল আর্মস্ট্রং। ওর হাসির শব্দ শুনে চারদিক থেকে ছুটে আসে ছেলেমেয়েরা। নীল অবাক হয়ে বলে, এরা কারা বুড়িমা? এরা আমার রঙিন নুড়ি, শত শত নুড়ি। যে নুড়ি তুই তোর প্রিয়জনের কাছে পাঠালি, এরা তারা। ওরা আমার বুকের ধন। কোথা থেকে এসেছে? বাংলাদেশ থেকে। ও বাবা, দেশটা দেখে অনেক কিছু পারে। হ্যাঁ, দেশটা যে অনেক কিছু পারে তা আমি তোমাকে দেখে বুঝেছি। বাতাস নেই, পানি নেই, তবু কেমন দিব্যি আছো তুমি এখানে। তোমাদের কি সবকিছু সয়ে যায়? ছেলেমেয়েরা চেঁচিয়ে বলল, হ্যাঁ, আমাদের সবকিছু সয়ে যায়। একজন বলে, আমরা পাথর দিয়ে গড়া। অন্যজন কণ্ঠে উচ্ছ্বাস। তিনি বলেন, আমাদের গায়ে ফুলের সুবাস আছে। আমরা না খেয়ে বছরের পর বছর থাকতে পারি। আমরা তোমাদের মতো অন্য দেশ আক্রমণ করি না। আমরা খারাপ কাজ করতে লজ্জা পাই। বুঝেছি বুঝেছি, তোমরা আমাকে আর লজ্জা দিও না। তুমি আমাদের বন্ধু হবে? নীর উচ্ছ্বসিত হয়ে বলে, হ্যাঁ, বন্ধু হব। তোমাদেরকে আমার দেশে নিয়ে যাব। তোমার দেশে নিয়ে যাবে? না, আমরা তোমার দেশে যাব না। কেন আমাদেরকে তোমার দেশে নিয়ে যেতে চাও? একজন গলা ফুলিয়ে বলে, আমরা বারবার পাচার হতে চাই না। পাচার? পাচার কি? নীল অবাক হয়ে সবার দিকে তাকায়। তার চোখের পলক পড়ে না। সে তুমি বুঝবে না। আমাদের মতো দুঃখ তো তোমার নেই। তোমরা কিভাবে এখানে এসেছ? তোমরা যে অ্যাপোলো 11 মহাকাশযানে চড়ে এসেছিলে, আমরাও সেটাই করে এসেছি। কোথায় পেলে সেটা? তোমাদের যা কিছু পুরনো, যা কিছু ফেলে দাও, সেগুলোই তো আমরা ব্যবহার করি। তোমাদের পুরনো কাপড় চোপড়, পচা গম আর চাল, প্লেন, জাহাজ, গাড়ি, আরো কত কি। এখানে শিশুদের মনের কষ্টকে অথবা সেলিনা হোসেনের নিজের মনের কষ্টকেই হয়তো সেলিনা হোসেন ঠিক এভাবে উপস্থাপন করবার চেষ্টা করেছেন। আমরা আস্তে আস্তে দেখব এইভাবে এই গল্পগুলো আগাচ্ছে। নীল আর্মস্ট্রং আর এই বাচ্চারা বাংলাদেশে আসছে, বাংলাদেশের জাতীয় স্মৃতিসৌধে আসছে, বাংলাদেশের জাতীয় স্মৃতিসৌধে আসছে। এভাবে গল্পে গল্পের একটি অংশে আমরা দেখতে পাবো একটি জায়গায় বলা হচ্ছে, জনি কাছে এসে দাঁড়ালে ওরা একসঙ্গে চেঁচিয়ে জিজ্ঞেস করে, তুমি কোথা থেকে এসেছ? শনির আখড়া থেকে। কেন এসেছ? আমার বোনকে খুঁজতে। কে তোমার বোন? রুনু। রুনু কই? রুনু? সকলে একসঙ্গে চেঁচিয়ে ওঠে। ছোট রুনু এগিয়ে এসে বলে, আমি রুনু। মা বলেছিল আমার একটা ভাই ছিল জনি নামে। শয়তান লোকেরা ওকে চুরি করে পাচার করে দিয়েছিল। তুমি কি আমার সেই জনি ভাই? হ্যাঁ, আমি সেই জনি রে রুনু। আয়। রুনু জনির কোলে ঝাঁপিয়ে পড়ে। দু ভাই বোন গলা জড়াজড়ি করে কান্নাকাটি করে। রুনু কাঁদতে কাঁদতে বলে, মা মারা যাবার সময় তোমার কথা বলতে বলতে মারা গেছে ভাইয়া। তোমার দুঃখেই মা বেশি দিন বাঁচেনি। বাংলাদেশের শিশু কিশোরদের যে দুঃখ, সেই দুঃখের গল্পগুলো এখানে আছে। এটি এই বইয়ের একটি অন্যতম বিশেষত্ব। অর্থাৎ গল্পের মধ্যে যে শুধু আবেগ আছে, শুধু কল্পনা আছে, স্বপ্ন আছে, বা একটু কৃত্রিম কল্পনার স্বপ্নই আছে, সেটি নয়। তার মধ্যে কিছু বাস্তবতাও আছে, যেটি বইটির যে সাহিত্যবোধ সেটিকে স্পষ্ট করে। বইটিকে এভাবে ১, ২, ৩, ৪ করে এভাবে করে করে বইটির পাঠ্যক্রম আগায় এবং বইটির একটা অংশে এসে দেখা যায় যে একজন বলছে, চোখ গরম করা তাহের ভাইকে সেদিন ওর জমের মতো মনে হয়েছিল। এখনো তাহেরের চেহারা ওর সামনে ভেসে উঠলে শিউরে উঠে আবুল। মাথা ঝাঁকিয়ে সোজা হয়ে বসলে দেখতে পায় লাবণী হাততালি দিচ্ছে। পাখিগুলো একে একে উড়ে যাচ্ছে। পাখিগুলো একে একে উড়ে যাচ্ছে। একটু পরে লাবণী দৌড়ে ওর কাছে আসে। ভাইয়া, পাখি নাই। সে পাখিকে পাখি বলছে, অনেক ছোট বাচ্চা। তার ভাইয়া জিজ্ঞাসা করছে, উড়ে গেছে? ও হেসে মাথা নাড়ে। তারপর ঝাঁপিয়ে পড়ে ওর কোলে,
আবুলের মনে হয় লাবণী বুঝি মায়ের সঙ্গে কাটিয়ে ফিরে এলো। ও আর কাঁদবে না। ভাইয়া বালি চলো। বাড়িকে বালি বলছে। বাড়ি আবুলের কান্না পায়। ওদের তো কোনো বাড়ি নেই। ঘুমানোর জন্য জায়গা খুঁজে বের করতে হবে। কতদিন এভাবে কাটাতে হবে? একদিন লাবণী বড় হবে। তখন লাবণীকে কেমন করে পাহারায় রাখবে? আবুলের এই প্রশ্নেই দেখা যায় ওরা আস্তে আস্তে গান গাইতে গাইতে একদিকে যাচ্ছে এবং এইভাবে কথোপকথনের মধ্য দিয়ে এই গল্পটি আগাচ্ছে। নীল আর্মস্ট্রং, চাঁদের বুড়ির পান্তা ইলিশ, এই যে শিশুরা খেতে পায় না, চাঁদের বুড়ি তাদেরকে আশা দেয়, কল্পনা দেয় যে তার হাড়ির পান্তা ইলিশ কখনো ফুরোয় না। খুব সুন্দর একটি স্বপ্ন। স্বপ্ন যত বড় হয় তত শিশুরা আনন্দের সাথে বেড়ে ওঠে। সুন্দর স্বপ্ন শিশুদেরকে বেড়ে উঠতে সাহায্য করে। সেলিনা হোসেন হয়তোবা ঠিক সেই আশা থেকেই, সেই চিন্তা থেকেই এই বইটি লিখেছেন। বইটির মধ্যে সর্বমোট এরকম 18টি অংশ আছে এবং এই 18 অংশেই বইটি শেষ হয়েছে, যেখানে দেখা যায় যে নীল আর্মস্ট্রং উপর থেকে দেখতে পাচ্ছে নিচের বাংলাদেশকে এবং উপর থেকে নীল দেখতে পায় বাংলাদেশের পতাকা হাতে নিয়ে ছেলেমেয়েরা রাস্তা দিয়ে মিছিল করে চলে যাচ্ছে। ওরা শান্ত, গম্ভীর, যেন দেশটাকে ঘাড়ের উপর তুলে নিয়েছে। আকলিমা সবুজ আলো ছড়িয়ে দিয়েছে ওদের উপর। ওদের পেছনে মায়েদের হাতেও পতাকা। এভাবে সেলিনা হোসেন তার গল্পটিকে শেষ করেছেন। এখানে খুব ভীষণ ভারী কোনো কথা নেই, কিন্তু কিছু বাস্তবতা আছে। বাংলাদেশের শিশুদের করুণ গল্প আছে। ঠিক একইভাবে তার পাশাপাশি চাঁদের বুড়ির খুব আপন কল্পনার কথা আছে। সেই কল্পনায় শিশুরা হয়তোবা আনন্দ পাবে। এটি আমাদের শিশু কিশোরেরা পড়ে দেখতে পারেন। তাদের কাছে হয়তোবা এই স্বপ্নটিকে বা বাংলাদেশকে এইভাবে উপস্থাপন করাটি অন্যরকম লাগতে পারে। তবে এই ক্ষেত্রে বলতেই হয়, বাংলাদেশকে ঠিক এভাবে উপস্থাপন করা শিশুদের কাছে যেরকম লাগবে, কিশোরদের কাছে অন্যরকম লাগবে। আরো যারা একটু বয়সে বেশি, তাদের কাছে আরেকটু অন্যরকম লাগবে। কারো কাছে পজিটিভ বা নেগেটিভ যেকোনো রকম লাগতে পারে। কিন্তু সেলিনা হোসেনের গল্প লেখার যে ধরন, সেই ধরনটি অত্যন্ত সাবলীল। এটি স্বীকার করতেই হয়। বইয়ের মধ্যে কোনো কঠিন শব্দ নেই। খুব বেশি সহজ সরল ভাষায় বইটি লেখা। এইজন্য এই বইটি বেশ ছোট বাচ্চা যারা, তাদের কাছে বইটি বেশ মজার হবে বলে মনে হয়। চাঁদের বুড়ির পান্তা ইলিশ নিয়ে বা এই বইয়ের রিভিউ সম্পর্কে যেকোনো প্রশ্ন আমাদেরকে কমেন্ট বক্সে জিজ্ঞাসা করতে পারেন। এতক্ষণ গুরুকুলের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।